ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা 2027 মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে, টপ মোস্ট 10টা প্রশ্ন নিয়ে তোমাদের যে লাস্ট চ্যাপ্টারটা রয়েছে, যে ভূবৈচিত্র্য উপগ্রহ চিত্র বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, সেই চ্যাপ্টার থেকে টপ মোস্ট 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমাদের এমসিকিউ থেকে শুরু করে 3 নম্বরের প্রশ্ন পর্যন্ত যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সেই প্রশ্নগুলো আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ করবে না, প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে যাবে এবং আমি যে বিষয়গুলো তোমাদের পড়াবো প্রত্যেকটা বিষয় নোট করবে, কারণ এইভাবেই তুমি যদি পরীক্ষায় লিখে আসতে পারো তুমি 5-এর মধ্যে 5, 3-এর মধ্যে 3 পাবে। বেসিক্যালি এখানে 3 নাম্বার থাকছে, তোমাদের 1 নাম্বার, টোটাল 7 নাম্বার তোমাদের প্রশ্ন আসবে। তো অবশ্যই এই 7 নাম্বার যাতে তোমরা সঠিকভাবে তুলতে পারো সেই জন্য আজকের এই ভিডিওটা। তো চলো, আর যে প্রশ্নগুলো আমি তোমাদের করাবো, অনেকে ভাববে যে 10টা প্রশ্ন পড়লেই কি মাধ্যমিকে কমন পাওয়া যাবে। হ্যাঁ, যে প্রশ্নগুলো পড়াবো সেই প্রশ্নগুলো থেকেই মাধ্যমিকে তোমরা কমন পাবে। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আজকের এই ভিডিওর তোমাদের ফার্স্ট কোশ্চেন, যেহেতু আমি তোমাদের এমসিকিউ করাবো, দ্বিতীয়ত তোমাদের 2 নাম্বারে যে কোশ্চেন্সগুলো আসবে সেগুলো করাবো, 3 মার্কসের যে কোশ্চেন্সগুলো আসবে সেগুলো আমি তোমাদেরকে ডিসকাস করাবো। তো ফার্স্ট তোমাদের এই যে এমসিকিউ প্রশ্নটা রয়েছে, যেটা হচ্ছে ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার নাম কি? মানে ভারতের ম্যাপ যে প্রস্তুত করে সেই সংস্থাটার নাম কি? আমরা অনেক বই, আমরা যদি ভূগোল বইগুলি দেখতে পাবো সেখানে অনেক ম্যাপ, কিন্তু ভারতের ম্যাপ আছে। এছাড়া বড় যদি আমরা ম্যাপ কিনি তাহলে সেখানে দেখবো আমরা অনেক বড় ভারতের ম্যাপ আছে। তো যেই যে ভারতের ম্যাপ তৈরি করছে সেটা কোন সংস্থা? সেটা নাসা নাকি ইসরো, সার্ভে অফ ইন্ডিয়া নাকি ল্যান্ডস্যাট? ঠিক আছে, অনেক আছে। ইসরো হচ্ছে আমাদের একটা সংস্থা, যেখানে আমাদের থেকে বিভিন্ন বিমানগুলো বা সেন্সরগুলো পাঠানো হয়। ঠিক আছে, তো ভারতের যে ভূবৈচিত্র্য সূচক, মানে এই যে ভারতের ম্যাপ প্রস্তুতকারী যে সংস্থা, সেটার নাম হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। মানে ইন্ডিয়ার মানচিত্র আঁকে যে সংস্থা তাকে বলা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরের প্রশ্ন হচ্ছে ভারতের কৃত্রিম উপগ্রহের নাম কি? কৃত্রিম উপগ্রহে মানে ভারত থেকে সর্বপ্রথম যে সেন্সরটা পৃথিবীপৃষ্ঠ থেকে পাঠানো হয়েছিল মহাকাশে, সেই যে কৃত্রিম উপগ্রহেরটার নাম হচ্ছে স্পুটনিক। এই স্পুটনিক হচ্ছে এমন একটা সেন্সর যেটা ভারত থেকে প্রথম লঞ্চ করা হয়েছিল মহাকাশে। দেন তারপরের যে কোশ্চেনটা এসিকিউ প্রশ্ন, 1 নম্বর প্রশ্নটা কি? যে পিক্সেল কি? পিক্সেল হচ্ছে উপগ্রহ চিত্রের সব থেকে ছোট ছবির মতো অংশকে পিক্সেল বলা হয়। 2 মার্কসের কোশ্চেন্স। দেখো, পিক্সেল মানে হচ্ছে ভারতের ম্যাপ যদি আমি ফোনে দেখতে যাই তাহলে দেখতে পাবো যে ভারতের ম্যাপটা যত আমি জুম করব সেখানে আমি দেখতে পাবো অনেকগুলো ছোট ঘরের মতো অনেকগুলো ছবি আমি দেখতে পাবো। সেই যে অংশগুলোকে, মানে উপগ্রহ চিত্রের সব থেকে ছোট্ট এই যে ভারতের ম্যাপটা যদি আমি ফোনে দেখি সেখানে অনেক ছোট্ট আমি ঘরের মতো অনেকগুলো জিনিস আমি দেখতে পাবো। তো সেই ছবির ছোট্ট অংশকে বলা হচ্ছে পিক্সেল। ঠিক আছে, এরপরে জিপিএস কি? এটা আমরা সবাই জানি যে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই জিপিএস হচ্ছে যার মাধ্যমে আমরা বিভিন্ন দুর্গম এলাকা থেকে শুরু করে বিভিন্ন স্থান কিন্তু আমরা নির্ণয় করতে পারি আমাদের ফোনের সাহায্যে। তাহলে জিপিএস কি? জিপিএস হলো পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়, এটাই হচ্ছে জিপিএস। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। আর 2টো প্রশ্ন রয়েছে এসিকিউ প্রশ্ন, যে 2টো প্রশ্ন তোমরা কিন্তু লিখে নেবে, প্রত্যেকটা প্রশ্ন লিখে নেবে এবং প্রতিদিন রিভিশন করবে। পরের কোশ্চেন কি আছে? 5 নাম্বার কোশ্চেন, যে জিআইএস এর সম্পূর্ণ নাম কি? জিতে জিওগ্রাফিক্যাল, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল, আইতে ইনফরমেশন এবং এসতে সিস্টেম। তাহলে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম হচ্ছে জিআইএস এর পুরো নাম। তারপরের প্রশ্ন কি আছে? ইনস্যাট। এই ইনস্যাট কি? ইনস্যাট হলো ভারতের কৃত্রিম উপগ্রহ ব্যবস্থা। দেখো, আমাদের যে আবহাওয়া সম্পর্কে জানতে পারি, আজকের ওয়েদারটা কীরকম সেটা সম্পর্কে আমরা মোবাইলে কিন্তু খবর পাই, যে কালকের আবহাওয়ার, কালকে বৃষ্টি হবে কিনা, পরশু দিন কী হবে, কোন দিন বন্যা হবে, কোন দিন ঝড় হবে, এই সমস্ত কিছু আমরা বুঝতে পারি যে ব্যবস্থাটা যে কৃত্রিম উপগ্রহের দ্বারা। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ইনস্যাট। এই ইনস্যাট হচ্ছে একটা সেন্সর যেটা উপগ্রহে লাগানো আছে, যার মাধ্যমে আমরা কি পাই? খবর পাই যে আজকের ওয়েদারটা কীরকম হবে। তো ভারতের এটা ইনস্যাট হচ্ছে ভারতের কৃত্রিম উপগ্রহ ব্যবস্থা। তারপরে যে 2 নাম্বার যে প্রশ্ন, 2 নাম্বারের যে সেন্সর কি এবং সেন্সরের কাজ কি? দেখো, সেন্সর বুঝতে হলে তোমাদের ফার্স্ট যেটা বুঝতে হবে, দেখো 2 নাম্বার 2027 সালে মাধ্যমিকের জন্য মোস্ট 2টি ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে যে 2টো প্রশ্ন হচ্ছে সেন্সর কি এবং এর কাজ কি, দূর সংবেদন বা রিমোট সেন্সিং কি। দেখো, এই যে 2টো প্রশ্ন বোঝানোর আগে কনসেপ্ট ক্লিয়ার করাটা প্রয়োজন। দেখো, একটা পৃথিবী, এই পৃথিবীর চারিদিকে কি হয়েছে? সেন্সর বসানো রয়েছে। ঠিক আছে, ধরো সেন্সর বা ক্যামেরা বসানো রয়েছে, যাই হোক এটা ক্যামেরা বসানো রয়েছে।
এই ক্যামেরা কি করে, এই ক্যামেরা পৃথিবীর চারিদিকে কি করে, প্রদক্ষিণ করে। দেখো এই যে ক্যামেরাটা চারিদিকে প্রদক্ষিণ করে এটাকে বলা হচ্ছে কি, সেন্সর। কি, এই যে ক্যামেরা এটাকে বলা হচ্ছে সেন্সর, বোঝা গেল? তাহলে এই যে পৃথিবীর ওপরে যে ক্যামেরাটা রয়েছে তাকে বলা হচ্ছে সেন্সর। এবার এই সেন্সরের কাজ কি, যে পৃথিবীর যে খবর, পৃথিবীতে কোথায় গাছপালা রয়েছে, কোথায় বন্যা হতে পারে, কোথায় ভূমিকম্প হতে পারে, এই সমস্ত কিছু বিষয়কে ছবি তোলে, সেই সমস্ত কিছু বিষয় হচ্ছে সেন্সর। মানে পৃথিবীর ওপরে যেহেতু সেন্সর লাগানো আছে, বা যেটাকে এক কথায় বলা হচ্ছে ক্যামেরা লাগানো আছে, সেই সমস্ত কিছু বিষয়ে ছবি তোলে বা আমাদের ইনফরমেশন দেয় হচ্ছে এই সেন্সর। ঠিক আছে, তো এবার হচ্ছে এটাকে বলা হচ্ছে সেন্সর। তাহলে সেন্সর কি এবং সেন্সরের কাজ কি? এটা কি একটা যন্ত্র, তাহলে সেন্সর কি একটা যন্ত্র, তাই না? তো যদি প্রশ্ন আসে সেন্সর কি, তাহলে সেন্সর একটা হলো যন্ত্র এবং এর কাজ কি, পৃথিবীর বিভিন্ন তথ্য সংগ্রহ করা। দেখ এই সেন্সরটা সব উপগ্রহের বা গ্রহের উপর, তাহলে যদি বলা হয় যে দেখ ক্লিয়ার তাহলে বিষয়টা, তাহলে পৃথিবী মানে আমরা যেখানে মানুষ বাস করছে, তো এই যে পৃথিবীটা যে রয়েছে, এই পৃথিবীর ওপরে কি বসানো রয়েছে, সেন্সর বা ক্যামেরা বা সেন্সর বসানো রয়েছে এবং এটা কি একটা যন্ত্র, তাই না? এটা কি মানুষ না, এটা একটা যন্ত্র। এবং এটা কি করে, পৃথিবীর কোথায় বন্যা হবে, কোথায় কোন জায়গায় ভূমিকম্প হবে, কোন জায়গায় কি খরা হবে, এই সমস্ত কিছু বিষয়, কোন দিন বেশি বৃষ্টি হবে, এই সমস্ত কিছু বিষয় আমরা জানতে পারি কিসের মাধ্যমে, এই সেন্সর যন্ত্রটির মাধ্যমে। তো এই যে তাহলে যদি প্রশ্ন আসে সেন্সর কি এবং এর কাজ কি, তাহলে সেন্সর হলো একটি যন্ত্র এবং পৃথিবীর এর কাজ কি, এর কাজ হচ্ছে পৃথিবীর বিভিন্ন তথ্য সংগ্রহ করা। ঠিক আছে, বললাম সেন্সর। এবার এটাকেই আবার বলা হচ্ছে দূর সংবেদন। কি, দূর সংবেদন, দূর সংবেদন, এটাকে বলা হচ্ছে আবার দূর সংবেদন বা রিমোট সেন্সিং। এই দূর সংবেদন বা রিমোট সেন্সিং, দেখো এই একটা ছবির মাধ্যমে আমরা দুটো কোশ্চেন খুব সহজভাবে কনসেপ্ট ক্লিয়ার করবো। দেখো প্রথমেই আমরা দেখলাম যে সেন্সর কি, এবার আসি দূর সংবেদন। এই যে সেন্সরটাকে বলা হচ্ছে দূর সংবেদন বা রিমোট সেন্সিং, দূর সংবেদন বা রিমোট সেন্সিং। তো এটা কি, দেখো এই যে সংবেদনটা রয়েছে, এই যে যন্ত্রটা রয়েছে, এটা কি পৃথিবীর ভূপৃষ্ঠে বারবার আসছে আর যাচ্ছে, এখান থেকে আসছে আবার যাচ্ছে না, এটা কি করছে, দূর থেকেই ছবি তুলছে, পৃথিবীর কোথায় কি হবে না হবে সেই সমস্ত কিছু দূর থেকেই ছবি তুলছে। ঠিক আছে, তাহলে কোনো বস্তুর, তাহলে দূর থেকেই কোনো বস্তুর ছবি যদি আমরা সংগ্রহ করে ইনফরমেশন পাঠাই, সেটাকেই বলা হচ্ছে মেইনলি দূর সংবেদন বা রিমোট সেন্সিং। সহজ কথায় বলতে গেলে, তুমি কোনো পুজো বাড়িতে তুমি পুজো দিতে গেলে, এবার তোমার যে তুমি রাস্তাটা ধরে তুমি পুজো বাড়িতে যাচ্ছ, সেই রাস্তাটা দেখালো পাশেই তোমার স্কুল রয়েছে, সেটাকে কি করে তুমি ফটো তুলে নিলে। ঠিক আছে, ফটো তুলে নেওয়ার পর তুমি ফটোতেই দেখতে শুরু করলে যে এই স্কুলটা কত সুন্দর লাগছে, তাই না? তো এটাই হচ্ছে যে তুমি কি সেখানে যাচ্ছ না, দূর থেকেই সেটার ছবি তুমি দেখছো, জুম করে দেখছো যে এখানে এটা ঘর, আমরা এখানে পড়েছিলাম। তো দূর থেকেই তুমি সেটার কি করছো, তথ্যটা সংগ্রহ করছো, সেখানে গরু বাচ্ছে কিনা, ঠিক আছে, সেখানে ছেলেমেয়েরা খেলা করছে কিনা, এই সমস্ত কিছু তুমি দূর থেকেই দেখছো। তো সেরকম হচ্ছে যে পৃথিবীর উপগ্রহে বা পৃথিবীর ওপরে যেহেতু একটা সেন্সর বা যন্ত্র বসানো রয়েছে, সেই জন্য সেটা কি করে, দূর থেকেই পৃথিবীর বিভিন্ন তথ্য সংগ্রহ করে, সেটাকেই বলা হচ্ছে দূর সংবেদন বা রিমোট সেন্সিং। পরীক্ষায় যেভাবে লিখলে তুমি 2-এ 2 পাবে, সেটা দেখো যে কোনো বস্তুকে সরাসরি স্পর্শ না করে, এটা স্পর্শ করছে না, সরাসরি স্পর্শ না করে বস্তুর তথ্য সংগ্রহ করার পদ্ধতিকে বলা হচ্ছে রিমোট সেন্সিং। দেখতে পাচ্ছ, তাহলে কোনো বস্তুকে সরাসরি স্পর্শ না করেই তার তথ্য সংগ্রহ করার যে পদ্ধতি, সেটাকেই বলা হচ্ছে রিমোট সেন্সিং বা দূর সংবেদন। এই যে টোটাল যে আমি তোমাদের যে কোশ্চেন্সগুলো এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, সেই প্রত্যেকটা প্রশ্ন যদি বুঝে থাকো অবশ্যই ইয়েস লেখো, আমাকে অবশ্যই কমেন্ট করো ইয়েস লেখো যে দিদি, হ্যাঁ দিদি আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আরও মোস্ট ইম্পর্টেন্ট 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করবো, যার বাইরে আর কিচ্ছু পড়তে হবে না। তো চলো, এর 9 নাম্বার, পরের যে 9 নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে উপগ্রহ চিত্র কাকে বলে এবং এর ব্যবহার লেখো। উপগ্রহ চিত্র বলতে যে এটা পৃথিবী, এই পৃথিবীর এদিকে কি রয়েছে, স্যাটেলাইট বসানো রয়েছে, সেটা হচ্ছে উপগ্রহ, তাই না? পৃথিবীর উপরে একটা স্যাটেলাইট বসানো রয়েছে, মানে সেন্সর বা ক্যামেরা রয়েছে, সেন্সর। তো পৃথিবীর ওপরে কি রয়েছে, পৃথিবীর চারিদিকে কি রয়েছে, সেন্সর বা ক্যামেরা লাগানো রয়েছে, যার মাধ্যমে কি করা হয়, পৃথিবীর বিভিন্ন তথ্য সংগ্রহ করা যায়। পৃথিবীর কোথায় বন্যা হবে, কোথায় কৃষির কাজ করা হয়, সমস্ত কিছু তথ্য জানা যায়। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে উপগ্রহ চিত্র। তো উপগ্রহ চিত্র ক্লিয়ার, তাহলে
দেখো উপগ্রহ চিত্র কাকে বলে, এর ব্যবহার লেখো। তাহলে কি দেখো, এটা তো মহাকাশ, এই মহাকাশে থাকা যে সেন্সর, এই সেন্সরের দ্বারা কি করা হয়, সেন্সর বা ক্যামেরার দ্বারা কি করা হয়, পৃথিবীর বিভিন্ন তথ্য সংগ্রহ করা যায় বা পৃথিবীর বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে সেগুলোর কি করা যায়, ছবি তোলা যায়। কে ছবি তোলে, এই যে পৃথিবীর ওপরে যে লাগানো যে সেন্সর বা ক্যামেরাটা রয়েছে সেটার দ্বারা পৃথিবীর ছবি তোলা যায়। এই জন্য তো আমরা পৃথিবীকে দেখতে পারি, তাই না, ফোনে দেখতে পারি, ল্যাপটপে দেখতে পারি, ঠিক আছে, এই জন্য। ঠিক আছে, তাহলে আমরা উপগ্রহ চিত্র যদি বলে কাকে বলে, তাহলে কি লিখবো, যে মহাকাশে থাকা কৃত্রিম উপগ্রহ, এইটা যে রয়েছে এটা কৃত্রিম উপগ্রহ। উপগ্রহ এবার অনেকে বলবি যে কৃত্রিম উপগ্রহ কেন, কৃত্রিম উপগ্রহ যেহেতু এটা মানুষের দ্বারা তৈরি তার জন্য এটা কৃত্রিম উপগ্রহ, এটা প্রাকৃতিক নয়। তো মহাকাশে থাকা যে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমরা কি করতে পারি, পৃথিবীর বিভিন্ন স্থানের ছবি তোলা যায় বা বিভিন্ন এলাকার ছবি তোলা হয়, একে উপগ্রহ চিত্র বলে। তাহলে এই যে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থানের যে ছবি তোলা হয় একে কি বলে, একে উপগ্রহ চিত্র বলে। এবার এর ব্যবহার, এই যে উপগ্রহ চিত্রটা তোলা হয়, এই যে ছবিটা আমাদের কি কাজে লাগে, ঠিক আছে, এবং কোথায় কোথায় এই ছবিটা কাজে লাগে বা কেন ব্যবহার করা হয়, কোথায় কোথায় ব্যবহার করা হয়, সেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা তোমাদের মেইনলি 3 নম্বরের আসবে। দেখো কি, আবহাওয়া পর্যবেক্ষণ করতে উপগ্রহ চিত্র ব্যবহার করা হয়, অর্থাৎ এই যে পৃথিবীটা যে রয়েছে সেই পৃথিবীটার আবহাওয়া বা ওয়েদার কীরকম হবে, কালকে আজকে কীরকম ওয়েদার হবে, সেই সমস্ত কিছু পর্যবেক্ষণ করা যায় এই কৃত্রিম উপগ্রহ বা উপগ্রহ চিত্রের মাধ্যমে। যখন এই কৃত্রিম উপগ্রহ ছবি তোলে সেই ছবিটা দেখে আমরা বুঝতে পারি যে আজকের আবহাওয়া কীরকম, কালকে কীরকম হতে পারে, ঠিক আছে। তাহলে আবহাওয়া পর্যবেক্ষণ করতে এই উপগ্রহ চিত্র ব্যবহার করা হয়। আর কি, আর হচ্ছে বন্যা, দুর্যোগ, খরা ইত্যাদি পর্যবেক্ষণ করা যায়, অর্থাৎ এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যখন সে ছবি তোলে তখন বোঝা যায় যে কোথায় বন্যা হবে, কোথায় দুর্যোগ হবে, কোথায় খরা হবে, এই সমস্ত কিছু সম্পর্কে পর্যবেক্ষণ বা আগে থেকেই বোঝা যায়, ঠিক আছে। কিসের মাধ্যমে, এই কৃত্রিম উপগ্রহ যেহেতু আগে থেকেই কি করছে, পৃথিবীর ছবিটা তুলে আমাদেরকে পাঠাচ্ছে। এবার পরে কি, পরে রয়েছে কৃষিভূমি, বনভূমি, নদী, জলধারা সম্পর্কে তথ্য পাওয়া যায়, অর্থাৎ পৃথিবীর কোথায় জলভূমি রয়েছে, কোথায় কৃষিজ ভূমি রয়েছে, সেই সমস্ত কিছু সম্পর্কে তথ্য পাওয়া যায়। তাহলে বোঝা গেল উপগ্রহ চিত্র কাকে বলে। তাহলে উপগ্রহ চিত্র মানে পৃথিবী, আমি এটা যদি পৃথিবী হয়, এই পৃথিবীর ওপরে একটা সেন্সর বা ক্যামেরা লাগানো আছে যেটার মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন ছবি আমরা কি করতে পারি, তুলতে পারি, সেটা হচ্ছে উপগ্রহ চিত্র। এবং এর দ্বারা কি কি ব্যবহার, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা রেডি করে রাখবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা অবশ্যই খাতায় লিখে নেবে, ঠিক আছে। এরপরে আমরা উপগ্রহ চিত্র বা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র আমরা খুব ক্লিয়ারভাবে জানবো। দেখো উপগ্রহ চিত্র বলতে এই যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীর ওপরে একটা স্যাটেলাইট বসা রয়েছে এবং যেই স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন টোটাল যে ছবি তোলা যায় সেটাকে বলা হচ্ছে উপগ্রহ চিত্র, সেটাকে বলা হচ্ছে উপগ্রহ চিত্র। বোঝা গেল? তাহলে এই যে স্যাটেলাইট বা সেন্সরের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের পুরো পৃথিবীর ছবি তোলা যায় সেটাকে বলা হচ্ছে উপগ্রহ চিত্র। কিন্তু এই যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কি, কোনো একটা নির্দিষ্ট এলাকা, ধরো এই পৃথিবী পৃষ্ঠের এই নির্দিষ্ট এলাকাটার ছবি যখন আঁকা হয় এবং বিভিন্ন রাস্তা কোথায় রয়েছে, জল কোথায় রয়েছে, কোনখানে কৃষিকাজ করা হচ্ছে, সেই একটা নির্দিষ্ট ম্যাপের মধ্যে যখন আঁকা হয়, এটা ধরো একটা ম্যাপের মধ্যে কোনো পৃথিবীর কোনো একটা অংশ যখন আঁকা হচ্ছে বা সেখানে নির্দিষ্ট রাস্তা, বাড়িঘর দেখানো হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। ক্লিয়ার? এটা হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। তাহলে এটা ক্লিয়ার কিনা অবশ্যই জানাবে। দেখো তাহলে উপগ্রহ চিত্র মানে হচ্ছে এই স্যাটেলাইটের মাধ্যমে পুরো যে পৃথিবীটা রয়েছে সেটার পুরো ছবি তোলা যায়, ঠিক আছে। কিন্তু এই যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কী করে, শুধুমাত্র পৃথিবীর নির্দিষ্ট কোনো একটা অংশকে ফুটিয়ে তোলা হয় এবং সেই অংশের মধ্যে রাস্তাঘাট, কোথায় বন জঙ্গল রয়েছে, সেই সমস্ত কিছু বিষয় দেখানো যায়। দেখো এবার এই যে পার্থক্যটা তোমাদের আসবে, কি কি বিষয় লিখবে আমি তোমাদের দিয়ে দিচ্ছি 3টা পয়েন্ট। দেখো উপগ্রহের মাধ্যমে ছবি প্রস্তুত করা হয়, দেখো এটা উপগ্রহের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে না, এটা একটা উপগ্রহ, এই উপগ্রহের মাধ্যমে ছবি প্রস্তুত করা হচ্ছে। আবার ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ক্ষেত্রে কি করা হচ্ছে, দেখো মানচিত্র তৈরি করে বিভিন্ন ভৌগোলিক বিষয় দেখানো হয়। দেখো এই যে উপগ্রহ চিত্র কি করা হয়, সমস্ত পৃথিবীর এলাকা ছবি তোলা হয়, কিন্তু এই ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কি করে, নির্দিষ্ট একটা স্থানের মানচিত্র তৈরি করে বিভিন্ন বিষয় সেখানে দেখানো হয়।
পরে পড়বো। এবার উদাহরণ কি, পৃথিবীর এলাকার ছবি তোলা যায়, পৃথিবীর সমস্ত এলাকাটার ছবি তোলা যায়, কিন্তু শুধুমাত্র এখানে কি করা যায়, রাস্তা, পাহাড়, বসতি ইত্যাদি নির্দিষ্ট বিষয় দেখানো হয়। তাহলে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে একটা নির্দিষ্ট স্থানের বাড়িঘর, রাস্তাঘাট, পাহাড়, বসতি এগুলো দেখানো হচ্ছে। সাধারণত একটা নির্দিষ্ট স্কেলে আঁকা হয়। দেখো এই ম্যাপটা যখন আমি আঁকবো তখন একটা নির্দিষ্ট কি লাগবে, স্কেল লাগবে, এবং এই স্কেলের মাধ্যমে আমি এই চিত্রটা আঁকতে পারবো। তো এটা হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্কেল থাকে।